বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি খুব অবাক হয়ে ক্ষমতার পরিবর্তন দেখলাম এবং এই পরিবর্তনের পর বহু প্রতাপশালী মানুষের করুণ অবস্থাও আমি দেখছি। এর মধ্যে একজন মানুষ আমার এক প্রকার আইকনই ছিল। 90 দশকের পর যখন এফবিসিসিআইয়ের উনি সভাপতি হন, তখন আসলে বাংলাদেশের মানুষ জানলো ব্যবসায়ীদেরও একটা ফর্ম আছে, ব্যবসায়ীরাও অনেক শক্তিশালী একটি মাধ্যম। সালমান এফ রহমান অত্যন্ত সুদর্শন, আকর্ষণীয় চেহারার অধিকারী, কোট টাই পরা এই মানুষটি যখন এফবিসিসিআইয়ের সভাপতি, মতিঝিলে উনি মিটিং ডেকেছিলেন মানুষের অধিকারের জন্যে। আমি তখনও রাজনীতি করি, তখন আমার রাজনীতি উত্থান 84-85 সালে। ঘটনাটি 90 সালের পর যখন উনি এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন এবং পরবর্তী পর্যায়ে উনি 1 মিনিট আমার মত যথাসম্ভব সারা বাংলাদেশের মানুষকে আহ্বান করলেন রাস্তায় দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করতে। সেটাও আমি সেই সময় করেছিলাম। তো যাই হোক, এই লোকটি ব্যবসায়ীদের, সকল ব্যবসায়ীদের একরকম শ্রদ্ধার পাত্র ছিলেন এবং যখন উনি রাজনীতির আগ্রহ প্রকাশ করলেন, সকল দল থেকেই, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, দুইটি দল থেকেই তাকে আহ্বান করা হয়েছিল যে আমাদের দল থেকে আপনি নির্বাচন করেন। যাই হোক, ওই সময় উনি স্বতন্ত্র নির্বাচন করেন 96-এ। উনি অত ভালো রেজাল্ট করতে পারেননি। যাই হোক, পরবর্তী পর্যায়ে উনি আওয়ামী লীগে যোগদান করেন। কিন্তু এই বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী মানুষটির এখন পুলিশ হেফাজতে। আমি শোনার পর আমার হৃদয়ে আসলে একটা আবেগ এসেছে। উনার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, নানান বিতর্ক উনাকে নিয়ে থাকতে পারে, কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী হিসেবে ওই সময়ে তার যে অবদান ছিল সেই কথা মনে করে আমার কাছে খারাপ লেগেছে। পরবর্তী পর্যায়ে শেয়ার বাজার, ব্যবসায়ী, নানান কেলেঙ্কারি, নানান কিছু, লোন নিয়ে লোন না দেওয়া, বহু কিছু তাকে বিতর্কিত করেছে। আমার মাথায় একটা জিনিস আসে না যে কত টাকা একটা মানুষের দরকার, কি দরকার এমন বিতর্কে জড়ানো, এভাবে দেশের সম্পদ নষ্ট করা, লুটপাট করা। মানুষের কেন বোধগম্য হয় না? কত অধপতন মানুষের আমরা দেখলাম, কিন্তু তারপরও মানুষের শিক্ষা হয় না। সালমান এফ রহমানের মতো মানুষের, যিনি সর্বজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন, অনেক ক্ষমতাবান, ক্ষমতার সেই রাজনৈতিক দলে না যাওয়ার পরও, ক্ষমতায় না থাকা অবস্থায়ও দুর্দান্ত প্রতাপশালী একজন মানুষ ছিলেন। সব সরকারই তার কথা শুনত এবং সকল সময় উনি ক্ষমতাবান ছিলেন। আর কত ক্ষমতা দরকার? একেবারে সরকারের উপদেষ্টা হতে হবে, এমপি মন্ত্রী হতে হবে, কি দরকার? এত ধন সম্পদ থাকার পর কি দরকার শেয়ার মার্কেট কেলেঙ্কারি, নানানভাবে অপকর্ম করা? কোনো প্রয়োজন ছিল না। আমার দেখা 90 দশকের সেই সালমান এফ রহমানের অত্যন্ত আকর্ষণীয় সুঠাম দেহের, আকর্ষণীয় চেহারার অধিকারী, কোনো প্রয়োজন ছিল না। মানুষের হৃদয়ে একজন ব্যবসায়ী সালমান এফ রহমান বহুকাল বেঁচে থাকতে পারত। মানুষের আসলে লোভ লালসার শেষ নাই। কি প্রয়োজন ছিল রাজনীতি করার? আমার মাথায় এখনো আসে না। এখনো তো সালমান এফ রহমান এই যে
অ্যারেস্ট হলো, কি অপমান অপদস্থ। এখন হয়তো সে মনে মনে ভাবতেছে যে রাজনীতিতে এসে আমার ভুল হয়ে গেছে, তো রাজনীতিতে থাকা অবস্থায় কেন এই অনুশোচনা আসলো না, তাহলে তো এত বিরাট সর্বনাশ হতো না। এখন কিন্তু সালমান এফ রহমানকে জাতি মনে রাখবে একজন কারাপ্ট ব্যবসায়ী হিসাবে, একজন দুর্নীতিবাজ ব্যবসায়ী হিসাবে। এখন তার বদনাম এভাবেই জাতির কাছে, বিশ্বের কাছে ছড়িয়ে পড়েছে। আমার দেখা সেই 90 দশকের সেই সালমান এফ রহমান আদর্শবান একজন ব্যবসায়ী আর নাই। লোভ, লালসা, ক্ষমতা, দম্ভ একজন সালমান এফ রহমানকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। আজকে তাকে কত লজ্জাজনকভাবে পালাতে গিয়ে অ্যারেস্ট হতে হয়েছে। দরকার নেই এমন ক্ষমতা, দরকার নেই এমন মন্ত্রী মিনিস্টারের। কি প্রয়োজন? যদি মন্ত্রিত্ব এমপিত্ব চলে যাওয়ার পর আমার বাড়িঘর জ্বলে যায়, আমাকে অপমান অপদস্থ হয়ে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেতে হয়, তাহলে দরকার নেই এমন রাজনীতি, দরকার নেই এমন ক্ষমতা। আমি আসলে অনেক ক্ষমতাবান মানুষকে দেখেছি ক্ষমতা যাবার পর আফসোস করেছে যে কেন রাজনীতি আসলাম, না আসলেই ভালো হতো। ওই লোকই পরবর্তী পর্যায়ে আবার ক্ষমতায় যাবার পর হিংস্র হয়ে গেছে। সে যে আফসোস করেছিল বিপদে পড়ে, সেটা ভুলে গেছে। এভাবেই আগামী দিনও এত কিছুর পরও যদি ক্ষমতার ওলট পালট হয়, এই মানুষগুলো অপমান অপদস্থের কথা ভুলে যাবে। সামনেও এগুলো দেখেও এই এত অপমান অপদস্থ লাঞ্ছনা, এই সব কিছু দেখার পরও আবার অনেক মানুষ লোভ লালসায় আবদ্ধ হয়ে আবার সেই হিংস্র রাজনীতিতে জড়িয়ে পড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।